ট্রাম্পকে ভয় পাই না বললেন জেলেনস্কি। রুশ হামলায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, ইউক্রেন জুড়ে লোডশেডিং। মার্কিন সরকারের অচল অবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে বললেন ট্রাম্প। রুশ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে যুক্তরাষ্ট্র। মোদিজি আমি নিঃশ্বাস নিতে চাই বললেন বিক্ষোভকারীরা। ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় 31 বন্দী নিহত। চলমান শাটডাউনের মধ্যেই ট্রাম্পের চমক, প্রত্যেক নাগরিককে দেওয়া হবে $2000। ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান আত্মহত্যা, দেশ জুড়ে সতর্কতা। জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি রিপাবলিকানদের। ট্রাম্পের ভাষণ বিকৃতির অভিযোগে বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ। স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা, উত্তাল ইন্দোনেশিয়া। মালয়েশিয়া থাই জলসীমায় নৌকাডুবিতে 11 জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ। নাইজেরিয়ায় 2 জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত 200। হোয়াইট হাউসে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রথম শীর্ষ বৈঠক আজ। আমি ট্রাম্পকে ভয় পাই না, যদিও অন্যান্য পশ্চিমা নেতারা হয়তো ভয় পান। ওয়াশিংটনে আমাদের শেষ সাক্ষাৎ নিয়ে যত বিতর্ক হয়েছে তার কোনো ভিত্তি নেই। আমি নিশ্চিত বলতে পারি আমাদের সম্পর্ক পেশাদার এবং গঠনমূলক ছিল। সম্প্রতি গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কেউ বলেছিল ট্রাম্প যুদ্ধক্ষেত্রে মানচিত্র ছুঁড়ে ফেলেছেন। আমি স্পষ্টভাবে বলছি সেটা হয়নি। আমাদের প্রতিনিধি দল 3টি আলাদা প্রেজেন্টেশনে দেখিয়েছে কিভাবে অস্ত্র সরবরাহ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সক্ষমতা কমানো যায়, যাতে পুতিন আলোচনায় বসে। জেলেনস্কি উল্লেখ করেন, আমরা আমেরিকার বন্ধু, শত্রু নই, তাই ভয় পাওয়ার কি আছে। পাশাপাশি তিনি বলেন, ট্রাম্পকে নির্বাচিত করেছেন আমেরিকানরা, আমাদের উচিত তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর এবং স্থায়ী, যা রাশিয়ার সাম্রাজ্যবাদী ইতিহাস বদলাতে চাওয়ার প্রচেষ্টার সঙ্গে একেবারেই ভিন্ন। রাশিয়ার বিস্তৃত হামলায় ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদন কার্যত শূন্য নেমে এসেছে। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মস্কো কয়েক মাস ধরে জ্বালানি অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে। এর ফলে কিয়েভ, দোনেৎস্ক, খার্কিভ সহ বেশ কয়েকটি অঞ্চলে লোডশেডিং হতে পারে। রাশিয়ার ড্রোন হামলার লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেনের 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, শীতের আগে তাপ সরবরাহে সংকট সৃষ্টি হতে পারে। নাফতগাজ জানিয়েছে, চলতি সপ্তাহান্তের হামলা অক্টোবরের শুরু থেকে নবম বৃহৎ আক্রমণ। ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ কেন্দ্র টানা বন্ধ থাকলে কিয়েভে প্রযুক্তিগত বিপর্যয় ঘটতে পারে। ইউক্রেনও রাশিয়ার তেল মজুত কেন্দ্র ও শোধনাগারে হামলা জোরদার করেছে। পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। মার্কিন সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা কেন্দ্রীয় সরকারের তহবিল পুনরায় চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন, যা রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউনের অবসান ঘটাতে পারে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা ও সরকারি কর্মী বরখাস্ত সংক্রান্ত টানাপোড়েনের পর আইন প্রণেতারা জানুয়ারির জন্য অস্থায়ী বাজেট পাশের সিদ্ধান্ত নিয়েছেন। বিলটি সিনেটে অনুমোদিত হলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হবে এবং পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করবেন। শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থা বিপর্যয় হয়ে একদিনে 1700 ফ্লাইট বাতিল ও 5000 ফ্লাইট বিলম্বিত হয়েছে। এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, মনে হচ্ছে সরকারের অচল অবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে। রাশিয়া ভেনেজুয়েলাকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পান্তশির F-1 ও বুক M2E এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। ফার্স নিউজ জানায়, ক্যারিবীয় সাগরে মার্কিন সেনার উস্কানিমূলক উপস্থিতির মধ্যেও রাশিয়া প্রথম চালান পাঠিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় আমরা পাশে থাকব। মার্কিন সামরিক পদক্ষেপ অঞ্চলকে অস্থিতিশীল করবে। প্রেস টিভি জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এই সরবরাহ হচ্ছে। মস্কো ভেনেজুয়েলাকে দূরপাল্লার কালিবর ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের ওরেশনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রও দিতে পারে। এতে ভেনেজুয়েলার প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাবকে চ্যালেঞ্জ করবে। ট্রাম্প প্রশাসন বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন ও মেরিন মোতায়েন করেছে। তবে ওয়াশিংটন কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে দ্বিধা ও মতবিরোধ দেখা দিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি আবারও বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। বায়ু দূষণে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির প্রতিবাদে রোববার ইন্ডিয়া গেটের কাছে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। হাতে প্ল্যাকার্ডে লিখেন, আমি নিঃশ্বাস নিতে চাই, আমরা বাঁচতে চাই। বার্তা সংস্থা AFP জানায়, বিক্ষোভকারীরা সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানান। দিল্লির বাতাসে PM 2.5 মাত্রা ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার চেয়ে 13 গুণ বেশি, যা রক্তে প্রবেশ করে ক্যান্সার সহ প্রাণঘাতী রোগ সৃষ্টি করতে পারে। এক মা নামরতা যাদব বলেন, আমি চাই না আমার সন্তান জলবায়ু উদ্বাস্তু হয়ে যাক। দিল্লিতে প্রায় 3 কোটি মানুষ বসবাস করেন, যারা প্রতি শীতেই এই মৃত্যুফাঁদে পড়েন। সরকার গাড়ির নিয়ন্ত্রণ ও পানি ছিটানো সহ বিভিন্ন উদ্যোগ নিলেও তাতে ফল আসেনি। ইউনিসেফ সতর্ক করেছে, এই দূষণ শিশুদের ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।
দক্ষিণ পশ্চিম ইকুয়েডরের মাচালাপ শহরের একটি কারাগারে রবিবার একদিনের সহিংস দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দী নিহত হয়েছে। কারা সংস্থা জানিয়েছে এদের মধ্যে ২৭ জন শ্বাসরোধে মারা গেছেন। দাঙ্গা নতুন সর্বোচ্চ নিরাপত্তা সুবিধায় বন্দীদের পুনর্গঠনের কারণে শুরু হয় এবং কৌশলগত পুলিশ তা নিয়ন্ত্রণে এনেছে। একই কারাগারে পৃথক ঘটনায় আরও ৪ জন নিহত হয়। ইকুয়েডরের কারাগারে সাম্প্রতিক বছরগুলোতে দাঙ্গা ও দলবদ্ধ সংঘর্ষের ঘটনা নিয়মিতভাবে ঘটছে, যার ফলে শত শত বন্দীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোকে সহিংসতার জন্য দায়ী করেছে। গত সেপ্টেম্বরে একই কারাগারে সংঘর্ষে ১৪ জন নিহত হয় এবং ১৪ জন আহত হয়। এর কয়েকদিন পর কলম্বিয়ার সীমান্তবর্তী এসমেরালডাসের কারাগারেও ১৭ জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে দেওয়া হবে কমপক্ষে $২,০০০ করে লভ্যাংশ। টিআরটি ওয়ার্ল্ড জানায় চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই ট্রাম্প এই ঘোষণা দেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন প্রত্যেককে অন্তত $২,০০০ দেওয়া হবে, তবে ধনী শ্রেণীর মানুষ এই প্রণোদনার বাইরে থাকবে। তিনি দাবি করেন ট্যারিফ থেকে $1 ট্রিলিয়ন রাজস্ব এসেছে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের $৩৭ ট্রিলিয়ন ঋণ পরিশোধ শুরু হবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান এই লভ্যাংশ বিভিন্ন উপায়ে দেওয়া হতে পারে, কর ছাড়ও অন্তর্ভুক্ত হতে পারে, তবে প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। এদিকে শুল্ক নীতির পক্ষে ট্রাম্প বলেন যারা ট্যারিফের বিরোধিতা করে তারা বোকা। সরকারি শাটডাউন টানা ৪০ দিনে গড়ানোয় খাদ্য সহায়তা সহ বহু কর্মসূচি ব্যাহত হচ্ছে। ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগের সৃষ্টি করছে। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ, বেসামরিক হত্যাযজ্ঞ এবং মানসিক চাপই মূল কারণ। নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত অন্তত ১২৪ জন সেনা আত্মহত্যা করেছেন, যাদের ৬৮% বাধ্যতামূলক সেনা সেবায় নিয়োজিত এবং ২/৩ সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য। বিশ্লেষকদের মতে বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের উপর হামলার অপরাধবোধ, হতাশা ও মানসিক ভাঙন সৈন্যদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী মানসিক সহায়তা কেন্দ্র ও হেল্পলাইন চালু করেছে। পরিবারগুলো সরকারকে স্বচ্ছভাবে তথ্য প্রকাশের আহ্বান জানাচ্ছে। হিব্রু গণমাধ্যম বলছে এই মানসিক সংকট ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করছে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির নাগরিকত্বকে কেন্দ্র করে বিতর্ক তীব্র হচ্ছে। রিপাবলিকান সমালোচকরা নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে তাকে কমিউনিস্ট ও সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছেন মামদানির জয় হলে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করা হবে। উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী মামদানি ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে আসে এবং ২০১৮ সালে বৈধভাবে নাগরিকত্ব পান। রিপাবলিকানরা অভিযোগ করেছেন তিনি নাগরিকত্বের আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং ডিএসএ সদস্যপদ উল্লেখ করেননি। তবে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন ডিএসএ কমিউনিস্ট নয় এবং নাগরিকত্বে বাধা নয়। ইতিহাসে নাগরিকত্ব বাতিল করা বিরল এবং এর জন্য পরিষ্কার, অখণ্ড ও বিশ্বাসযোগ্য প্রমাণ প্রয়োজন, যা মামদানির ক্ষেত্রে নেই। এদিকে নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে মামদানি বলেছিলেন ট্রাম্প আমার উপর ভীতি সৃষ্টি করতে চাইলেও জনগণই শেষ বিচারক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচারের অভিযোগে যুক্তরাজ্যের ব্রডকাস্টিং কর্পোরেশনের মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের ভাষণের দুটি অংশ ৫০ মিনিট ব্যবধানে থাকা সত্ত্বেও একত্র করে দেখানো হয়, যা ট্রাম্পকে সহিংসতা উস্কানি দেওয়ার মতো মনে করিয়েছে। টিম ডেভি বলেন, বিবিসিও নিখুঁত নয়, সাম্প্রতিক বিতর্কই আমার পদত্যাগের কারণ। ডেবোরা টার্নেস যোগ করেন, পাবলিক লাইফের নেতাদের জবাবদিহি থাকতে হয়, তাই পদত্যাগ করছি। এই ঘটনায় হোয়াইট হাউসও বিবিসিকে ১০০% মিথ্যা সংবাদ বলে সমালোচনা করেছে। ট্রাম্প মন্তব্য করেছেন, বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করেছেন। এরা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে দেশের জাতীয় বীর খেতাবে ভূষিত করা হয়েছে, যা মানবাধিকার কর্মী ও ইতিহাসবিদদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। সোমবার একটি অনুষ্ঠানে সুহার্তোকে ১০ জন নতুন জাতীয় বীরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। সুহার্তো ১৯৯৮ সালে গণবিক্ষোভ ও দাঙ্গার মুখে পদত্যাগ করেছিলেন। তার শাসনকালে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল। বিশেষ করে ১৯৭৫ সালে পূর্ব তিমুর আক্রমণ ও দমন কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যদিও কোনো মামলায় প্রমাণিত হয়নি। মানবাধিকার কর্মী তাদিউস প্রিয় উতমা বলেন, আমাদের অতীত সংগ্রাম উপেক্ষা করা হবে। সুহার্তোকে বীর হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক কেভিন ওরুর্কো মন্তব্য করেন, এটি ইতিহাস মুছে দেওয়ার প্রচেষ্টা এবং স্বৈরশাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হিসাবে দেখা যেতে পারে।
মালয়েশিয়া থাই সীমান্তবর্তী লাঙ্কাউ উপকূলে অভিবাসী বাহীর নৌকা ডুবে 11 জনের মৃত্যু হয়েছে। বহু নিখোঁজ রয়েছেন। প্রায় 90 জন কাগজপত্রবিহীন মিয়ানমার ও রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ ছিলেন, যার মধ্যে এখন পর্যন্ত 13 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার অভিযানে কাজ করছে মালয়েশিয়ার 5টি সংস্থা ও সিভিল ডিফেন্স ফোর্স। রোববার প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান সাময়িকভাবে স্থগিত হয়। সোমবার সকাল থেকে তল্লাশি পুনরায় শুরু হয়েছে। উদ্ধার হওয়া নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 1 মাস আগে মিয়ানমারের বুথিডাং এলাকা থেকে প্রায় 300 যাত্রী একটি বড় জাহাজে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। থাইল্যান্ডের জলসীমা অতিক্রমের পর পাচারকারী চক্র তাদের 3টি ছোট নৌকায় ভাগ করে দেয়, যার একটি নৌকা ডুবে এই হতাহতের ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় 2 প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এতে অন্তত 200 জন নিহত হয়েছেন। সংঘর্ষের মূল কেন্দ্র ছিল ডোগনচিকু এলাকা, যেখানে বোকো হারাম এবং ইসলামী স্টেট ওয়েস্ট আফ্রিকার সদস্যরা নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চালাচ্ছিল। স্থানীয় মিলিশিয়া এবং সাবেক বোকো হারাম সদস্য সাদিকু জানিয়েছেন, সংঘর্ষে বোকো হারামের 4 সদস্য নিহত হয়েছে এবং ISWAP পক্ষেও প্রায় 200 জন নিহত হয়েছে। তাদের কিছু অস্ত্রও জব্দ করা হয়েছে। গোয়েন্দা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এটিকে সম্প্রতি সংঘটিত সর্বোচ্চ প্রাণহানির ঘটনা হিসাবে উল্লেখ করছে। 2016 সালে মতাদর্শগত বিভেদের কারণে এই 2 গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং লেক চাদ অঞ্চলে এই ধরনের প্রাণঘাতী সংঘর্ষ ঘটতে থাকে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। একসময় বিদ্রোহী বাহিনীর নেতা হিসেবে পরিচিত আল শারা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্লেষকরা মনে করছেন, সফরটি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির পরিবর্তন এবং সিরিয়ার নতুন নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। হোয়াইট হাউস সফরকে মার্কিন সিরিয়ার ঘনিষ্ঠ সহযোগিতার পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। আলোচনার মধ্যে রয়েছে ইসলামিক স্টেট বিরোধী নিরাপত্তা সহযোগিতা, মানবিক কার্যক্রমের সমন্বয় এবং নিখোঁজ আমেরিকানদের খোঁজ ও রাসায়নিক অস্ত্র ধ্বংসে মার্কিন প্রচেষ্টার সঙ্গে সমন্বয়। আল শারার প্রশাসন ইতিমধ্যেই বড় ধরনের IS বিরোধী অভিযান পরিচালনা করেছে এবং ভাবমূর্তির সংস্কার প্রদর্শন করেছে। 1946 সালে স্বাধীনতার পর থেকে এটি সিরিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম যুক্তরাষ্ট্র সফর।